জামাত বিএনপি একসাথে এতবার একসাথে ছিল এবং ভবিষ্যতেও একসাথে থাকতে হবে, তাদের পক্ষে এই মুহূর্তে অপোজিশনটা, রিয়েল অপোজিশনটা, দ্বন্দ্ব, মানে আওয়ামী লীগ এবং বিএনপি যেরকম দ্বন্দ্বময় দল, সেই দ্বন্দ্বময় দল জামাত এবং বিএনপি হতে পারবে না, অঙ্ক সেটা বলে না। সংসদে বিরোধী দল বলি, যে কোনো বিরোধী দল আন্দোলন তো করতেই পারে, করাটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক দেখি না। এবং চাপে সরকারকে ফেলতেও পারে, সেটাকেও আমি অস্বাভাবিক দেখি না, সেই চেষ্টা করবে। কিন্তু এই এক একটা প্রেক্ষিত থাকে। এইবারে হচ্ছে যে প্রেক্ষিত আমাদের, আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো, তারপরে যে শাসক ছিল অন্তর্বর্তীকালের, সেইটা আর একটা জগদ্দল পাথর ছিল। তার মানে কোনো ধারাবাহিকতা ছিল না। সেইখান থেকে আমরা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। ভারত তো একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল, বা প্রতিবেশী সব দেশের সাথে তার সম্পর্ক কম বেশি মানে একটু দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে এবং সেই সময় তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে এত নিবিড়ভাবে ছিল, অন্যান্য কোনো দলের সঙ্গে তারা মানে ভারত বিশেষত সম্পর্ক ওইভাবে রাখেনি। যে কারণে 3টি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গৃহযুদ্ধ ঠেকানোর জন্য নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। এই মন্তব্যকে কি আসলে পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখবেন, নাকি গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে? আমি জামাত নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাই না, এই জন্যে যে তারা জন্মের পর থেকে খুব একটা সত্য কথা বলে না, ঠিক উল্টা কথাটা তারা বলে। যেমন গত নির্বাচন সম্বন্ধে বোধবুদ্ধ যদি তার কাজ করত, মানে এত সুন্দর গ্রহণযোগ্য স্বাভাবিক একটা নির্বাচনকে উনি গৃহযুদ্ধ ঠেকানোর অভিপ্রায়ে এই নির্বাচন মেনে নিয়েছেন। তো এই জিনিসগুলো উনি যদি বুঝতেন যে সাধারণ মানুষও সহজভাবে নিবে না, তাহলে হয়তো বলতেন না। জামাতের সেক্রেটারি মাঝে মধ্যেই এমন কিছু প্রসঙ্গ, এমন কিছু কথা তিনি বলেন যা অর্থহীন বলে আমার কাছে মনে হয়। তো এই জিনিস নিয়ে আমি বেশি আলাপ করতে চাই না, শুধু এতটুকু বলি, এই দেশে কিন্তু কমিউনিস্ট পার্টির পরে তারা হচ্ছে অনেক পুরাতন রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত। পাকিস্তানের জন্মলগ্নেই তাদের জন্ম, তারপরে বাংলাদেশ, তারপরে এই যে সুদীর্ঘ সময় অতিক্রম করেছে। দ্বিতীয় ক্ষেত্রে বিএনপি, তারপরে জাতীয় পার্টি বা অন্যান্য পার্টি যেসবগুলো আছে সেসব দল। কিন্তু প্রবীণদের যে দায়িত্ব থাকে, অর্থাৎ বয়সের ভারে যারা এগিয়ে থাকে, তাদের যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব বোধহয় তাদের মাথার মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে বর্তমানে গণঅভ্যুত্থান পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানে নির্বাচন তো পরে অবশ্যই, সেটি হচ্ছে স্থিতিশীলতা রক্ষা করা। হ্যাঁ, সরকারকে বিরোধী দল হিসাবে তারা সমালোচনা করবে, ভুলগুলো ধরে দেবে, কিন্তু 24শে গণঅভ্যুত্থানের পরে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে দায়িত্বশীলতা রাজনীতিবিদদের মধ্যে দায়িত্বশীল ভূমিকা যদি আমরা পালন করতে ব্যর্থ হই, তাহলে দেশে জনগণ হতাশ হবে এবং দেশি বিদেশি যেসব ষড়যন্ত্রকারী শক্তি তারা উৎসাহিত হবে। সেই হিসাবে জামাত দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু জামাত কেন বারবার অভিযোগ করছে? তারা বলছে বিএনপি একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে, আরো একটি বিপ্লব অনিবার্য। বিপ্লব করলে তো তারা করতই, আর একদলীয় শাসন 4 মাস বয়সে সরকারের। আমি বুঝতে পারি না আওয়ামী লীগ বিএনপি এক ধাসে ফেলে দাও, এটা ফ্যাসিস্ট। হ্যাঁ, একটা কারণে তারা এটা বলতে পারে, সেটা হচ্ছে যে গণহত্যায় তারা এই দেশের শ্রেষ্ঠ। মানে 71 সালে যে গণহত্যা, লক্ষ লক্ষ, আর আওয়ামী লীগের হাজার হাজার, এই জায়গাটাই তাদের ভিতরে একটা সক্ষতা থাকতে পারে। আওয়ামী লীগও যে কথা বলে তার ধারাবাহিকতা তার মধ্যে থাকতে পারে। তো একদল, উনিরা যে প্রেক্ষাপটে বলছেন, যে অবস্থায় বলছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে বাদ কি বাদ, এটার কোনো গুরুত্ব নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব রহিল হোসেন প্রিন্স,
যেমনটি আমরা দেখছি যে ইতিমধ্যে বিরোধী দল ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজপথে। এই যে আন্দোলন, সেটাকে আসলে আমরা যদি বলি যে গণতান্ত্রিক চাপ সৃষ্টি নাকি আসলে রাজনৈতিক অস্থিরতা তৈরির কৌশল? দেখেন, আমি খুব পরিষ্কার করে যা বুঝি তাতে হচ্ছে এটা মনে রাখা দরকার যে সংসদে বিরোধী দল বলি, যে কোনো বিরোধী দল আন্দোলন তো করতেই পারে, করাটাই স্বাভাবিক, আমি অস্বাভাবিক দেখি না। এবং চাপে সরকারকে ফেলতেও পারে, সেটাকেও আমি অস্বাভাবিক দেখি না, সেই চেষ্টা করবে। কিন্তু এইবারে হচ্ছে যে প্রেক্ষিত আমাদের, আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো, তারপরে যে শাসক ছিল অন্তর্বর্তীকালীন, সেইটা আর একটা জগদ্দল পাথর ছিল। তার মানে কোনো ধারাবাহিকতা ছিল না। সেইখান থেকে আমরা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। তাহলে সেই জায়গাতে আরো বেশি হয়তো অনেকে দায়িত্বশীল আচরণ যারা আশা করেছিল, তারা হয়তো এটা নিয়ে কোশ্চেন করতে পারে, এইটাই। তা সেক্ষেত্রে আমার পরিষ্কার বুঝ হচ্ছে এইটা জামাত ইসলাম তার যে অতীতের ভূমিকা, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা, তার অন্যান্য সময়ের ভূমিকা, এমনকি এই সংসদে তাদের সদস্যদের এবং অন্যান্যদের যে ভূমিকা, তাতে কিন্তু তাদের কাছে প্রত্যাশা করার কিছু নেই। এগুলো তারা কি বলে, যে কোনোভাবে, কারণ তারা তো মনে করছিল ক্ষমতায় চলে যাচ্ছে, তা সেটা যেতে পারেনি। সুতরাং নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি, মানে আপনি যৌক্তিক অযৌক্তিক হোক, এই কাজটা তারা করবে বলে মনে হয়। কিন্তু আমি এই সুবাদে বলতে চাই, আপনি আলোচনার শিরোনামে যেটা শুরু করেছেন, আমি এইটাকে খুব গভীর এবং গুরুত্ব দিয়ে বিশ্লেষণের পক্ষে। সেটা হচ্ছে খুলনায় যে বক্তৃতা করলেন গৃহযুদ্ধ, আমি বেশি ব্যাখ্যা না করেই বলি, একটু খেয়াল করেন যে তারা তো যুদ্ধটা বোঝে। তারা যখন প্রথমে রাজনীতি করার সুযোগ পেল, প্রথম বেনামে, তারপরে যখন আসলো তাদের ছাত্র সংগঠন দিয়ে কিন্তু রক্কাটা থেকেই তারা শুরু করলো। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনায় বিএল কলেজ, কমার্স কলেজ, এই ধারাবাহিকতায় এই কাজগুলো করলো। ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময় কোনো সুযোগ পায়নি, কারণ ওইখানে একটা সর্বদলীয় ঐক্যই গড়ে উঠেছিল। সেইটা তাদের বিভিন্ন পদে পদে, এর বাইরে কিন্তু তাদের আপনি চরিত্রগুলো দেখবেন না। এবার আপনি খেয়াল করেন এইবারের যে গণ অভ্যুত্থানে, এটা তো বোঝাই যাচ্ছে এখন যে এইখানে আমাদের দীর্ঘ যে সংগ্রাম, এই সংগ্রামের সময় তারা কিন্তু তখন ক্ষমতাসীনদের এক ধরনের মানে হয়তো অনেক সময় করতে দেয়নি, কিন্তু ছত্রছায়া যে ছিল, বিশেষ করে 24-এর 28 অক্টোবর ওই সভার কথা তো নিশ্চয়ই সবার মনে আছে। বিএনপি সভা করতে পারে না, হত্যা হয়, আর তারা হাজার হাজার মানুষ সময় করে নীরবে চলে যায়। তাই এই একটা টেস্ট কেস বোঝা যায়। তো সেই জায়গার পরে আপনি খেয়াল করেন তারা নানাভাবে এই অভ্যুত্থানের একটা পেছনের যেভাবে হোক তারা একটা শক্তি হিসেবে সামনে আসলেও, পরবর্তী কতগুলো ঘটনা বিশ্লেষণ তাদের এই কথা গুরুত্বপূর্ণ আমি মনে করি। তার মধ্যে একেবারে পয়েন্ট আকারে যদি বলি, দেখবেন এনসিপির নেতারা, মানে তাদের প্রকাশ্য যারা কথা বলে ওই পক্ষেরই, তারা কিন্তু পরে এসে বলল দায়িত্বে থাকা অবস্থায় যে আমাদের তো আর্মসের প্রস্তুতি ছিল, তো তারা অন ইয়ারে বলেছে। এবং গৃহযুদ্ধ শব্দগুলো কিন্তু তখনও বলা হয়েছে। মনে আছে যে থানা অগ্নিসংযোগ, লুটপাট, অস্ত্র লুট করা হয়েছে, আমাদের জেলখানা থেকে জঙ্গিদের বের করে দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। তাহলে তার মানে এই শক্তি, এরা কোনো, আমরা যে গণতন্ত্রের পথে হাঁটার কথা বলছি, এই গণতন্ত্রের পথে হাঁটতে চায় না। তারা বাংলাদেশে অলওয়েজ একটা এনার্কি সৃষ্টি করে এটা এগিয়ে, মানে এইটাকেই তাদের একটা অন্যতম কাজ বলে মনে হয়, যার জন্য মনে করছে ক্ষমতায় যে এইসব করবো, পারি নাই, ওই গৃহযুদ্ধ শব্দগুলোই বলছে। তা আমি মনে করি, যেমন আজকেই পার্লামেন্টে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির কথাটা বলেছেন এবং তদন্তের বিষয়টা আলোচনা আসছে। আমি মনে করি যে এই যে গৃহযুদ্ধ এবং তাদের এই যে কিছু কথা আমি বললাম, এইগুলো খুব গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ না করি এবং ভূমিকা না নেই, তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে, আমি ন্যূনতম শব্দটাই প্রথমে ইউজ করলাম, যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য কিন্তু অত এখনো পথ আমাদের আসে নাই। এই ন্যূনতমটা আরও আমরা অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই, সেটা কিন্তু যে কোনো সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। কারণ মনে রাখতে হবে 1-11-এর যে ধারাবাহিকতা, বিরাজনীতিকরণ এবং অন্য দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তির দেশে আধিপত্য বিস্তার আগের যে কোনো সময়ের তুলনায় তাদের প্রচেষ্টা কিন্তু অনেক বেড়ে আছে। এই সময় তাদের এই সমস্ত ভূমিকাকে গভীরভাবে বিশ্লেষণ করেই যারা ন্যূনতম গণতন্ত্রের কথা বলি, আমাদেরকে এ ব্যাপারে ভূমিকা রাখা দরকার বলেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত কি সরকারের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে, নাকি শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে? দেখুন, বিরোধিতা দৃশ্যমান করতে চাচ্ছে, দৃশ্যমানতা দেখাতে চাচ্ছে কথাবার্তায়, কাজে, কিন্তু আমি মনে করি ইফেক্টিভ কনস্ট্রাকটিভ সমালোচনাটা করছে না। দেখুন, বিএনপিকে এখনো দোষ দেওয়ার সময় আসেনি। বিএনপি 1-11-এর সময় নির্যাতিত ছিল,
অনেকগুলো কারণে বা অযৌক্তিক কারণে, লিগালি আনলফুলি। দেন আওয়ামী লীগ প্রায় 15.5 বছর টানা ক্ষমতায় ছিল, বিএনপি নির্যাতিত। দেন ইউনিস গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্টও আসবে, থাকবে, যাবে, এটা নিয়েও বিএনপিকে স্ট্রাগল করতে হয়েছে। তো বিএনপি এরপরে যে দেশটা পেয়েছে এটা আসলেই একটা ভাঙাচোরা স্ট্রাকচারে আছে। এবং বিএনপি কেন, কোনো সরকারের কাছে এখন বেশি প্রত্যাশা করার সময় না। শুধু একটা জিনিস বিএনপি করুক, জাতিটাকে বাঁচাক, দেশটাকে বাঁচাক। এই মুহূর্তে আমরা আকাশচুম্বী প্রত্যাশা কোনো দল, এই মুহূর্তে ক্ষমতায় আসাটাও অনেক সময় একটা আশীর্বাদ হতে পারে, মানে আশীর্বাদ না, দুর্ভাগ্য হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি বিএনপি শান্তভাবে আস্তে আস্তে ট্রাই করছে। যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এদেশে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই ভ্যাকুয়ামটা জামাত নিতে যাচ্ছে। এখন বাস্তবতা হলো আওয়ামী লীগের ভ্যাকুয়াম জামাত নিতে পারবে না, এটা হবে না, যত চেষ্টাই করে। থিওরিতে আসবে না, প্র্যাকটিক্যালিও হবে। এখন দুটো পোল অ্যাপার্ট ইডিওলজি, দুটো দল, দুটো সমর্থক বেস, দুটো বেস, ইতিহাস সব কিছু ডিফারেন্ট। কিন্তু জামাত যেটা করতে চাচ্ছে, তারা অনেক বেশি কথা বলে, অনেক বেশি চটকদার কথা বলে আমি বলবো, তারা নিজেদেরকে দেখাতে চাচ্ছে তারা প্রকৃত বিরোধী দল। কখন একটা দলকে প্রকৃত বিরোধী দল দেখাতে হয়? যখন সে আসলে বিরোধী দল না। প্র্যাকটিক্যালি জামাত বিরোধী দল না। জামাত খুব ভালো মতোই জানে যদি কখন এদেশে আওয়ামী লীগের আবির্ভাব হয়। প্রকৃত বিরোধী দলের সংজ্ঞাটা আসলে এটা খুব কঠিন বিষয়, এটা আসলে সে অর্থে বলতে গেলে কেউ না, কিন্তু জামাত বিএনপি একসাথে এতবার একসাথে ছিল এবং ভবিষ্যতেও একসাথে থাকতে হবে, তাদের পক্ষে এই মুহূর্তে অপোজিশনটা, রিয়েল অপোজিশনটা, দ্বন্দ্ব, মানে আওয়ামী লীগ এবং বিএনপি যেরকম দ্বন্দ্বময় দল, সেই দ্বন্দ্বময় দল জামাত এবং বিএনপি হতে পারবে না, অঙ্ক সেটা বলে না। তো সেখান থেকে আমি মনে করি পুরো জিনিসটা একটা আর্টিফিশিয়াল এবং কৃত্রিমতার মধ্যে আছে, এবং কৃত্রিমভাবে আসলে সমালোচনা করা যায় না, এটি বাস্তবতা। আরেকটি প্রবলেম আছে, ন্যাচারালি এই সংসদে প্রথমবার সংসদ বেশি, তো তারাও স্বাভাবিকভাবে সময় নিচ্ছে। এই সংসদকেও সময় দিতে হবে, এই সরকারকেও সময় দিতে হবে। আমার মতে এখন জাতি গঠনে জাতীয় ঐক্য করতে হবে। দেখুন, আমি খুব দুঃখের সাথে বলবো যে আমাদের দেশে তো একটা চুক্তি হয়ে গেছে ইউনিস গভর্নমেন্ট যাওয়ার আগে, এবং এখন চায়নায় যাওয়া হলো, এবং চায়না থেকে অনেক ভালো কিছু আসতে হবে। করিডোর শব্দটা চলে আসছে, ইউনিস গভর্নমেন্টের সময় করিডোর আসছিল। বাংলাদেশ এখন কি হয়েছে? পৃথিবীর সব দেশের করিডোর বাংলাদেশে হতে হবে। বাংলাদেশ একটা ভ্যাসেল স্টেট হয়ে যাচ্ছে, একটা স্যাটেলাইট স্টেট হয়ে যাচ্ছে। ব্লগাররাও বলছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া জায়গা নিয়ে নেবে। কই, আমরা তো কত 30-40 বছরে শুনিনি যে বাংলাদেশের জায়গা কেউ নিয়ে নেবে। তার মানে বাংলাদেশে এখন জাতীয় ঐক্যে চির ধরেছে। কি করলে ওই জাতীয় ঐক্য আসবে, কি করলে কোনো দেশের আমাদের ল্যান্ড নিয়ে কথা বলতে পারবে না, কি করলে আমাদের উপর অন্যায্য চুক্তি দিতে পারবে না, সেইটা বর্তমান গভর্নমেন্টকে করতে হবে। অর্থনীতির মতো ভালো হবে, স্ট্রাকচারের মতো ভালো হবে, কিন্তু জাতি নষ্ট হয়ে গেলে সে জাতি তো আর ঠিক হবে না। কিন্তু চায়নার সাথে যদি বাংলাদেশের কৌশলগত সুসম্পর্ক তৈরি হয়, সেখানে ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হবে কি? এটা খুব জটিল ইস্যু, কারণ টাকা যখন দরকার হবে, পৃথিবীতে কেউ বাংলাদেশকে টাকা দিবে না। টাকা দিলে চায়নাই দিবে, দেওয়ার মতো টাকা চায়নারই আছে। এবং চায়না যদি সে টাকাটা রাজনৈতিক কারণ ছাড়া অর্থনৈতিক কারণে দেয়, অবশ্যই এটা আমাদের নিতে হবে। এখন চায়না যদি এর বিনিময়ে কোনো রাজনৈতিক কৌশল করতে চায়, তার ব্যাম্বু কার্টেন বাড়াতে চায়, তার যে বাঁশের বেড়া যেটা ইউরোপে গিয়ে থেমে গিয়েছিল সেটা বাড়াতে চায়, সেটা আবার অনেক রাষ্ট্র মানবে না। একটা প্রবলেম আছে, চায়নার পলিটিক্যাল ইন্টারেস্ট যখন আসে তখন কিন্তু ভারত এবং আমেরিকা সে বিষয়ে এক। এই ইকুয়েশনটা গভর্নমেন্ট অবশ্যই মাথায় এবং যে রেখে। করিডোরের কথা আপনি বলছিলেন, নতুন প্রস্তাবে আমরা দেখছি ভারতকে বাদ দিয়ে করিডোরের প্রস্তাব করা হয়েছে। ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে সেটি বাস্তবায়ন আদৌ সম্ভব কি? দেখুন, ওটা হবে মায়ানমারের ভিতর থেকে। ওখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মায়ানমারের ভিতর থেকে রাস্তা যখন আসবে, তার আগে আমাদের সমাধান করতে হবে রোহিঙ্গা ইস্যু। আমি জানি না এবার আলোচনায় রোহিঙ্গা ইস্যু ছিল কিনা। যদিও পররাষ্ট্রমন্ত্রী কিন্তু জানিয়েছেন। হ্যাঁ, আমি 18 সালে যখন চায়না গিয়েছিলাম, চাইনিজ কমিউনিস্ট পার্টির ইনভাইটেশনে, আমরা তখন বারবার ইস্যুটা বলছিলাম, কিন্তু তখন চাইনিজরা এটা কোনো অ্যান্সার দেয়নি। তো আমাদের চায়নার সাথে সম্পর্কের প্রথম শর্ত হওয়া উচিত যে আপনারা এখান থেকে রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েট নেওয়ার ব্যবস্থা করেন। দুটো ইস্যু আছে, যদি করিডোরটা হয়, যেটা অবশ্য আমরা এক্সপার্ট আমি বলতে পারবো না, সেই করিডোরটা কিন্তু 2 গভর্নমেন্টের উপর দিয়ে যাবে। বর্তমানে যে জান্তা গভর্নমেন্ট তার উপর দিয়ে যাবে, আবার বিদ্রোহী যে রাখাইন গভর্নমেন্ট আছে তার উপর দিয়ে যাবে। এই 2 গভর্নমেন্ট কি বাংলাদেশকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজি হবে? 2 গভর্নমেন্ট তো কোনো বিষয়ে আজ পর্যন্ত রাজি হয়নি, আমরা দেখিনি আর কি। আরেকটা ইস্যু আছে, ওর পাশেই সিত্তে বন্দর বলে একটা বন্দর আছে যেটা ইন্ডিয়ানরা তৈরি করছে, এবং কালাহান মাল্টি মডেল প্রজেক্ট আছে। এই প্রজেক্টের সাথে এটা কনফ্লিক্ট হতে পারে। তো খুব ভালো হতো
যদি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, নেপাল, ভুটান, যেটা স্যার জিয়াউর রহমানের আইডিয়া ছিল, তার সাথে চায়নাকে ইনক্লুড করে আমাদের যদি এই এলাকায় এই সবগুলো দেশ মিলে আমরা রাস্তা করতে পারতাম, অথবা কোনো দেশে কোনো বর্ডার থাকতো না, 7টা দেশে, তো ইউরোপিয়ান ইউনিয়নের মতো, সেটা হলে আমাদের মতো ছোট দেশের যেটা হতো, বহুমুখিতা আসতো, অ্যাক্সেসিবিলিটি বাড়তো, এবং আমাদের তখন যত মুভমেন্ট বাড়বে তত আমাদের বিজনেস বাড়বে এবং ডিপেন্ডেন্সি কমবে। তো সেইটার জন্য আসলে সকল দেশকে একসাথে বসতে হবে যে আমাদের এই সাউথ ইস্ট রিজিয়নকে আমরা নিজেদের মতো করে করব, এবং নিজেদের মধ্যে বর্ডার থাকবে, বাইরের কোনো দেশ এখানে, বাইরের কোনো মহাদেশের কেউ এখানে ইন্টারফেয়ার করবে না। এই লিডারশিপটা এখন আমাদের এখানে ভ্যাকুয়ামটা আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। একদিকে আমরা দেখছি তিস্তা মহাপরিকল্পনার এই আলোচনা হচ্ছে, অন্যদিকে আবার অর্থনৈতিক করিডোর নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে, কিন্তু বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভূ রাজনৈতিক ভারসাম্য কিভাবে নির্ধারণ করবে সরকার? সরকার এবং সরকার প্রধানের একটা স্লোগান আছে, তিনি তার গত 20 বছর ধরে তিনি এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে সর্বাগ্রে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ। বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, রক্ষা করা, সম্প্রসারণ করা, এর মানে এটাই মূল কনসেপ্ট। এটাকে ঘিরে আপনি ভূ রাজনৈতিক অবস্থান বা আমাদের যেমন আগে যেভাবে সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, ঠিক তেমনি এখন আমরা চীনের সঙ্গে সম্পর্কে যাচ্ছি মানে এখনো এটা চূড়ান্ত না, সম্পর্কগুলো আস্তে আস্তে তৈরি হয়। যেটা পাটোয়ারি সাহেব চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা হলে আমাদের এখন উন্নয়ন তৎপরতার জন্যে যে সমর্থন, যে অর্থ যেটা প্রয়োজন, সেটি তাদের আছে তাদের সঙ্গে। আর আমার কাছে যেমন মনে হয়েছে সরাসরি আমেরিকা যে বা ইউরোপ রাজনীতি মানে অর্থের সঙ্গে রাজনীতির যে মিশেল দেয়, সেটা চীন কিন্তু এই মুহূর্তে সেই ধরনের ঘটনাই নাই। তারা কমপ্লিটলি তাদের যে রাজনীতি, সেই রাজনীতি অর্থনৈতিক বিবেচনার মধ্য দিয়ে তারা কিন্তু এগোতে চায়। মানে এই সরকারের পরিবর্তনের পরে লক্ষণীয় বিষয় আছে, তারা কিন্তু গত সরকারের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল, এবং শেখ হাসিনা সর্বশেষ সফরটা কিন্তু চীনেই ছিল। চীন থেকে আসার কয়েকদিন পরেই তার পতন হয়। অর্থাৎ চীন এই পতনের পরে কিন্তু আর সে তাদের সঙ্গে নাই। একের পতনের পরপরই ডক্টর ইউনূসের সঙ্গে তারা আছে। এখন বাংলাদেশ সরকার হিসেবে বিএনপি, সে বিএনপির সঙ্গে বা সরকারের সঙ্গে সে কাজ করতে চাচ্ছে। এটা কিন্তু খুব সাদা চোখের ঘটনা, মানে খুব গভীর কোনো ঘটনা চীনকে বোঝার জন্য। আর ভূ রাজনীতিগত যে দিকটা, সম্পর্ক যেরকম মিয়ানমার আছে বা ভারত, বাংলাদেশ বা অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো আছে, সেই দেশের সঙ্গে তাদের সম্পর্কে ভারত তো একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল, বা প্রতিবেশী সব দেশের সাথে তার সম্পর্ক কম বেশি মানে খুব একটু দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে এবং সেই সময় তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে এত নিবিড়ভাবে ছিল, অন্যান্য কোনো দলের সঙ্গে তারা মানে ভারত বিশেষত সম্পর্ক ওইভাবে রাখেনি। যে কারণে 3টি যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। নির্বাচনের আগে এটা গণতান্ত্রিক নির্বাচন বা যা যা বলার মানে সমর্থনের জন্য সবগুলোই তিনি বা তারা এই কথাগুলো বলছে। সেই জন্যে তারা আমাদের একটা অতীত আছে, বন্ধুত্বপূর্ণ ঘটনা আছে, সব আছে ভারতের সঙ্গে। আমার 3 দিকের যে বর্ডার, সেটা আমাদের ভারতের সঙ্গে আছে। যেমন এখন দেখেন, আমি একটা লক্ষণীয় বিষয় যে তারেক রহমান সাহেব মানে চীনে যাওয়ার পরে খুব চট করে কোনো আলোচনা ছাড়াই কিন্তু পর্যটন ভিসা তারা স্টার্ট করেছে। মানে তাদের যে আগ্রহটা, মানে পর্যটন ভিসা তারাই বন্ধ করছিল, তারপরে বাংলাদেশ এটা বন্ধ করছে। বাংলাদেশ বন্ধ করেনি, কিন্তু তারা বন্ধ করছে, বাংলাদেশ বন্ধ করছে। তো এখন তারা আবার এটা ওপেন করছে।
তো প্রশ্নটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্কটা দ্বিপাক্ষিক হলে, মানে সমমর্যাদার হলে, হ্যাঁ আমাদের তো তাদের মানে প্রয়োজন নেই যেমন ঠিক না, প্রয়োজন আছেই এবং সে ছাড়া এটাও ঠিক না। দ্বিপাক্ষিক ঘটনাটা থাকতে হবে। দ্বিপাক্ষিক ঘটনার কথা বলছিলেন জনাব শামসুজ্জামান দুদু, কিন্তু আমরা এমনটি জানি যে স্বৈরাচার যাকে বলা হয় 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন হলো, শেখ হাসিনাই কিন্তু ইতিমধ্যে ভারতেই অবস্থান করছে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনের এক ধরনের চেষ্টা চালাচ্ছে। সেই বিষয়টি আলোচনায় আনতে চাই। রাজনীতিতে কি প্রভাব থাকবে? তো স্বৈরাচার শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং দিল্লি এক ধরনের নীল নকশা জারি রেখেছে আওয়ামী লীগ পুনর্বাসনের, এমন অভিযোগও শোনা যায়। এবং সাম্প্রতিক সময় দেখা গেল যে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই জানালেন চলতি বছরেই দেশে ফিরবো। সরকার এই বিষয়টাকে কিভাবে দেখছেন? চলতি বছর কেন, এই মাসে তো আরো একদিন না দুদিন আছে। তাকে তো কেউ নিষেধ করেনি তুমি এসো না। সবাই কিন্তু চাচ্ছে সে আসুক, বিচারের মুখোমুখি হোক। তার ইতিমধ্যে যে রায়গুলো হয়েছে সেটা যে সে আপিল করতে চাই করুক, কিন্তু তার কি নিজে যেমন এই যে পালিয়ে গেছে, এটা কিন্তু তার নিজের উদ্যোগ। এটা অন্য কোনো রাজনৈতিক দলকে বা অন্য কোনো সে নিজে যে পরিস্থিতি সৃষ্টি করছিল, সে নিজে জীবন সংশয়ের কথা চিন্তা করে বা ভেবে, মানে এই যে পলায়ন বাংলাদেশের রাজনীতিতে, মানে সরকার আসছে গেছে, জেল পর্যন্ত গেছে, অনেক ঘটনা এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কিন্তু এইভাবে একটা দল, তার প্রধান, তার কর্মী, নেতা সবাই দেশ ছাড়া হবে, এটা কিন্তু আমার মনে হয় কয়েকশো বছর ইতিহাসে এটা খুঁজে পাওয়া যাবে। তো সেই কারণে তার অপকর্ম, তার যে দুঃশাসন, এইগুলো তার দায়িত্ব নিতে হবে। আর এই আশার মানে সে মনে হচ্ছে যেন একটা হুমকি দিচ্ছে যে আমি এখনই চলে আসবো, এই মাসেই আসবো। এর আগে আরো মারাত্মক কথা বলছে, আমি লিস্ট করছি 200 অতজনকে করছে। রাজনীতিবিদ, সে তো অত্যন্ত দায়িত্বশীল একটা পদে ছিল, আওয়ামী লীগের একাধিকবার সভাপতি, সভানেত্রী, একাধিকবার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা। তার রাজনৈতিক পরিবার থেকে তিনি আসছেন, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা, চাল চলনে আমি খুব মানে অবাক হই যে এর মানে সবকিছুর সঙ্গে এটা মেলে না তার চাল চলনে। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে যে কারণে তিনি দেশ ছাড়ছেন তার সেই ব্যাপারে অনুতাপ আছে কিনা। মানুষের এই যে নির্বিচারে ছেলে মেয়েদেরকে গুলি করে মারছে, এই ব্যাপারে তার বক্তব্যটা কি? তিনি রাজনীতিতে ফিরবেন কি দেশে আসবেন, সেটা তো আরো পরের ব্যাপার। এই বিষয়গুলো তার একটা মানে সিদ্ধান্ত এবং বক্তব্য থাকা উচিত, যেটি কিন্তু ধারে কাছে তিনি কখনো যান না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে তার ফিরে আসার প্রধান পদক্ষেপ হবে আইনের মুখোমুখি হওয়া। এবং তার আরো একটি দাবি রয়েছে, তিনি বলেছেন বর্তমান সরকারের কিছু ঘাটতির সুযোগে আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? ঘাটতি 4 মাসের সরকার ব্যর্থ হলে যে তারাই আসবে, তারাই সুবিধা পাবে, আর কোনো দল নাই। আমার ব্যক্তিগত হিসাব মতে যে এই সরকারের মানে যে কোনো কারণে কোনো জায়গায় মনে হয় যে সমালোচনা প্রশ্নের মুখে তৈরি হয়েছে, তো সেটা এখনো সেই সময়টা আসে নাই। আর দুই হচ্ছে তারা কোনো বিকল্প শক্তি না, আওয়ামী লীগ কোনো বিকল্প শক্তি না, মানে বিএনপির বিকল্প শক্তি সে এমন হতে পারে। তাহলে কি জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি বা অন্য কোনো পার্টি, একটা ব্যর্থতা বা একটা সফলতার মধ্যে একটা মেরুকরণের প্রশ্ন আছে। আমরা যা প্রত্যাশা করিনি সেরকম একটি শক্তিও সামনে আসতে পারে রাজনীতির। তবে বিএনপির বিকল্প শক্তি আওয়ামী লীগ না। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব রুহিন হোসেন প্রিন্স, সত্যিই কি শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় উপেক্ষা করে দেশে ফিরবে, নাকি এটি সমর্থকদের প্রতি স্রেফ একটি রাজনৈতিক বার্তা? না, আমার মনে হয় এটা সময় বলে দেবে। মানে এইখানে এই প্রশ্নের উত্তর অন্ততপক্ষে আমি যতটুকু বুঝি হ্যাঁ না বলার সময় আসে নাই। যদি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এই রকমের হয়, তিনি তো হ্যাঁ প্রথমে তো খুবই স্বাভাবিক তার দলীয় নেতাকর্মী বা তার জায়গায় তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে রাখার বা জীবন্ত রাখার জন্য তিনি প্রথম করছেন।
হ্যাঁ, তারপরে যদি তিনি পরিবেশ পরিস্থিতি বোঝেন যে আমি দেশে গেলে তাকে তো আসলে প্রথমে তো আইনের মুখোমুখি হতেই হবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু সেই আইনের মুখোমুখি হওয়ার পরে তাকে তো নিশ্চয়ই এটা বুঝতে হবে যে আইন কতটুকু কী হবে, হয়তো তার একটা ধারণা আছে, কিন্তু তার দলের কর্মী সমর্থকদের ভূমিকা কি হবে এর উপরেই আসলে নির্ভর করবে। এটা হচ্ছে জেনারেল রাজনৈতিক অঙ্ক আমি বললাম। কিন্তু এটা মনে রাখতে হবে তিনি যেভাবে চলে গেছেন বলে এখনো আমরা হয়তো সবটা জানি না, সাধারণভাবে জানি, নানা কথাবার্তা আসছে। এই জায়গায় মনে রাখতে হবে বাংলাদেশের খেলোয়াড় কিন্তু যেভাবে আমরা খুব সরলীকরণ করে এইখানে অন্যান্য রাজনৈতিক দল, আমি বিশেষ করে যারা ক্ষমতাশ্রয়ী, প্রধানত ক্ষমতারে যাদের কাছে আসে তাদের কথা বলছি, যে তারা তাদের নেতা কর্মী না, তাদের উপরে নির্ভর করে না। এক্ষেত্রে দেশি বিদেশি বহু খেলোয়াড় আছে, সুতরাং এই খেলোয়াড়দের উপরেই অনেক কিছু নির্ভর করছে। সেই সব কথা বলার সময় এখন আসছে বলে আমার কাছে মনে হয় না, বরঞ্চ আমার কাছে মনে হয় আমরা এই যে এত বড় একটা সংকট উত্তরণ করে যে গণতন্ত্রের পথে যাত্রা করেছি, এইটা যাতে কোনোভাবেই আমাদের ভেতর থেকে বা বাইরের থেকে প্রতিবন্ধকতা না করতে পারে, সেই কাজটাই করা দরকার বলে আমার কাছে মনে হয়। আর সরকার নিয়ে, হ্যাঁ এটা ঠিক, আমরাও বলছি, এখানে অন্যরাও যা বললেন এটা তো ঠিকই আছে যে সব কথা বলার সময় আসে নাই, কিন্তু সরকারকে তো এটা মনে রাখতে হবে, এটা তো একটা রাজনৈতিক দল, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড। খালি সরকারের কতগুলো কাজ করছে তা তো হয় না, আমি কিন্তু সেইগুলো অনুপস্থিত দেখছি। রাজনৈতিক কর্মকাণ্ড, দলের কর্মকাণ্ড, দলের জায়গাটা, সেইটা যদি না হয়, অতীতে যেমন এক একটা শাসকরা তারা বিভিন্ন আমলা বা অন্যদের উপরে প্রধান নির্ভরশীল হয়ে গেছিল, তখন কিন্তু দেখবেন এই যে জনগণ বা অন্যরাই মুখ্য হবে না, অন্যরা এমন মুখ্য হবে অনেক সময় কিন্তু তখন হাতে আর বলটা থাকবে না, রাজনীতির জায়গায় থাকবে না। তা আমি আশা করব যে সেই জায়গাটা আমাদের হবে না, সেটা দরকার এই কারণে, কারণ আজকে হয়তো আমরা খুব একটা আলোচনা এখন করতে পারছি না, কিন্তু এটা তো খুবই স্বাভাবিক। ভূ রাজনৈতিক কারণে অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে মানে আমার সামনে অনেকগুলো অপরচুনিটি, আমি অনেক কিছু করে ফেলবো। আমি তার থেকে বড় দেখছি যে অন্য আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা কিভাবে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে, সেইটা প্রথমে বাংলাদেশকে ঠেকিয়ে কিভাবে নিজের স্বার্থ রক্ষা করে আগাবো, সেই জায়গাটা কিন্তু আমাদের সামনে। সেটা করতে গেলে আমাদের দেশ এবং গণতন্ত্রের পথে যাত্রা এবং আমাদের কতগুলো জায়গায় গণতন্ত্রের প্রশ্নে, অধিকারের প্রশ্ন এবং ন্যূনতম এই যে কি বলে দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে একটা ঐক্য দরকার। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা মাঠের রাজনীতিকে আরো সংঘাতমুখী করে তুলবে কি? দেখুন, এটা বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে একটা কাল্ট কালচার আছে, আমি মানে পজিটিভ অর্থে বলছি, তারা নেতৃত্বের প্রতি অন্ধ। আমি তো মনে করি এখনো আওয়ামী লীগ সমর্থনের মধ্যে একচ্ছত্র জনপ্রিয়তা শেখ হাসিনার আছে, রাইট অর রং। এবং এই জনপ্রিয়তাটার পার্সেন্টেজ আছে, 18 কোটি লোকের মধ্যে একটা পার্সেন্টেজ অফ পিপল শেখ হাসিনাকে তাদের নেত্রী মনে করে, তার কোনো দোষ তারা চোখে দেখে না। এখন তারা ভবিষ্যতে যদি ফিরে আসতে চায়, তারা কোণঠাসা হয়ে আছে, জেলে আছে, মামলায় আছে, তারা ফিরে আসতে চায়, আপনি ঠেকাবেন কীভাবে? দুইভাবে, পুলিশকে বলবেন আপনি ঠেকাও, এবং পুলিশকে আপনার ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। আই রিপিট, ব্ল্যাঙ্ক চেক মানে রক্ত লেগে যাবে হাতে আপনার। আর একটা হতে পারে, জামাত যেহেতু একটা আদর্শের দল আর সম্পূর্ণ বিপরীত আদর্শের দল আওয়ামী লীগ, জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মাঠে একটি মারামারি হবে এবং বিএনপি এটা হয়তো বা চেয়ে চেয়ে দেখতে বাধ্য হবে। বিএনপি পার্টিসিপেট করতে পারবে না, পলিটিক্যাল কনফিউশনে পড়ে যাবে। যেটা বললেন গৃহযুদ্ধ, আজকে জামাতের আমির সাহেব, গৃহযুদ্ধ তো বহুমাত্রিক হতে পারে। গৃহযুদ্ধ শুধু জামাত আর বিএনপি হবে এমনটা সম্ভাবনা নাই, জামাত আওয়ামী লীগও হতে পারে। মারা যাবে কারা, ক্ষতি হবে কার? এই দেশের মানুষ, এই দেশের ভূখণ্ড। যেটা প্রিন্স ভাই বললেন, একটা টার্ম আছে শুভেনিজম, ন্যাশনালিজম অ্যান্ড শুভেনিজম। ন্যাশনালিজম হচ্ছে আমার দেশের স্বার্থ আমি রক্ষা করব, এটা আমাদের অধিকার। শুভেনিজম হচ্ছে আমি অনেক বড়, আমি এই করবো সেই। আসলে আমাদের বাংলাদেশের শুভেনিজম হওয়ার কোনো কারণ নাই। আমাদের শুধুমাত্র লক্ষ্য হবে আমার ভূখণ্ড যেন কেউ না নেয়, 1, 2 হচ্ছে আমার ভূখণ্ড যেন কেউ অন্য কোনো দেশ তার স্বার্থে আরেক দেশের বিরুদ্ধে ব্যবহার না করে। কিন্তু বিশ্লেষকরা বলছে যে বর্তমান সময়ে বাংলাদেশ ভূ রাজনীতির কঠিন বলয়ে অবস্থান করছে, বলা যায় যে ভূ রাজনীতির দাবার ছকে অবস্থান করছে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জগুলো আসলে কি? একদিকে বলা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ভূ রাজনীতির দাবার ছকে অবস্থান করছে, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি? দেখুন, বাংলাদেশে একটা তন্ত্র আছে, এটাকে বলি ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্র। এখানে প্রচুর করাপ্টেড মানুষ এবং কোনো সরকার এটা থেকে বেরোতে পারবে না। আরেকটা সম্ভাবনা আছে ক্যাকিস্টোক্রেসি, অর্থাৎ
কিছুটা অনভিজ্ঞ মানুষদের দেশ চালানোর এক্সপেরিমেন্ট, এটাও বাংলাদেশে হয়েছে আগেও। এই দুটোর কারণে বাংলাদেশের বর্তমান সরকার সদিচ্ছা থাকা সত্ত্বেও গভর্নমেন্টস ডেলিভারি নাও দিতে পারে, অর্থাৎ বিপুল অংশের মানুষ কিন্তু অসন্তুষ্ট থাকবে। এই অসন্তুষ্ট কাদামাটির মতো মানুষকে ইসলামিস্টরা তাদের মতো করে ইউজ করতে পারে, অন্যরাও বিভিন্নভাবে ইউজ করবে, এবং সুপার পাওয়ারগুলো এদেরকে ইউজ করে তাদের ব্যক্তিগত তাদের দেশীয় স্বার্থ রক্ষা করার চেষ্টা করতে পারে। যেটা আপনি বললেন, ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব এই কারণে যে বাংলাদেশ ভারতের পেটের ভেতরে, বাংলাদেশকে দিয়ে ভারতকে ডিস্টার্ব করা যাবে, বাংলাদেশকে দিয়ে ভারতকে ইরিটেট করা যাবে, অথবা ভারতকে অন্য কিছুতে বাধ্য করা যাবে। পাশাপাশি মায়ানমার তো আছেই, যেমন ভারতের চারদিকে কোনো প্রতিবেশী দেশ নাই যা বন্ধুসুলভ, বাংলাদেশেরও তো নাই। দুটো প্রতিবেশী আমাদের, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মায়ানমার। একটার সাথে আমাদের সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো করার কোনো সঠিক ইয়াও নাই। মায়ানমারের সাথে প্রশ্নই আসে না, কারণ তারা এখানে ম্যাসিভ জেনোসাইড করে প্রচুর লোককে আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছে। ভারত যেমন পুশিনের অভিযোগ আসছে, কয়টা লোক ভারত ঢোকাতে পেরেছে আর কতগুলো লোক মায়ানমার ঢুকিয়েছে হিসাব করেন, কম্পারিজন করলেই বোঝা যায়। কিন্তু ভারত বিরোধিতা এখানে একটা রেটোরিক, যেটা ইউজ করা খুব সহজ এবং যেটা দিয়ে জনপ্রিয়তা পাওয়া খুব সহজ। এটা ভারতের জন্য দুর্ভাগ্যজনক। ভারতকে বুঝতে হবে যে 71 সালে তারা যে দেশের জন্য অস্ত্র দিয়েছিল, খাবার দিয়েছিল, শেল্টার দিয়েছিল, স্বাধীন করতে সহায়তা করেছে যে দেশটাকে, সেই দেশে ভারত বিরোধিতা এত জনপ্রিয় হলো কেন? যেটা দুদুভাই কিছুটা বলেছে, ভারত সবগুলো ডিম এক বাস্কেটে রেখে দিয়েছিল আওয়ামী লীগ, সে বাস্কেটের নাম হচ্ছে আওয়ামী লীগ। যখন বাস্কেটটা পড়ে গেছে, এদেশের মানুষ সবাই একটা বিশাল অংশ অ্যান্টি ভারত হয়ে গেছে। বাট দেন অ্যাগেইন একটা বাস্তবতা আমাদের বুঝতে হবে, 71 থেকে আজ পর্যন্ত ভারত আমাদের 1 ইঞ্চি জায়গা নেয়নি। এবং বঙ্গবন্ধু আসার পরে, অনেকে সেদিন একজন বললেন বঙ্গবন্ধু ভারতকে দেশ বিক্রি করে দিয়েছেন, একদম মিথ্যা কথা। বঙ্গবন্ধু আসার পরে প্রথম বলেছে ইন্দিরা গান্ধীকে, আপনি আপনার সৈন্য সরিয়ে নেন, প্রথম লাইন। এবং ভারত কিন্তু সৈন্য সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই দেশের জায়গা নেওয়ার প্রতি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ভারতের কোনো ইন্টারফারেন্সের ইচ্ছা নেই, যদি না এই দেশের ভূখণ্ড কেউ ভারতের বিরুদ্ধে টেরোরিজমে ব্যবহার করে, তখন কিন্তু ইন্টারন্যাশনালি আপনার জুরিসডিকশনে চলে আসবে। সেইটা সরকারকে হ্যান্ডেল করতে হবে। এখন সরকারের সামনে এত বড় বড় ইস্যু, এবং এই 18 কোটি লোকের খাওয়া, চাকরি, ল অ্যান্ড অর্ডার সব কিছু মিলে পলিটিক্যাল ইস্যুটা সমাধান না করলে ইকোনমিক্স কীভাবে সমাধান হবে? সো পলিটিক্যাল ইস্যু সরকারকে যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলতে হবে, এবং এই বিষয়ে কোনো হেজিটেশনের সুযোগ নেই। আমি একটা শেষ করে দিচ্ছি, বঙ্গবন্ধু এসে কিন্তু এক কথায় সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, এক কথায়। যে রহমান এসে কিন্তু খুব দ্রুত জামাত আওয়ামী লীগকে রিভাইভ করে ফেলেছিলেন। পলিটিক্সে যেটা আপনাকে করতে হবে, এটাতে হেজিটেশন করলে অসংখ্য ইস্যু এখানে যোগ হয়ে যায়। তো আমি মনে করি বিএনপির সরকারের এখন সিদ্ধান্ত নেওয়ার, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব রহিন হোসেন প্রিন্স, বর্তমান রাজনীতির চ্যালেঞ্জগুলো জানতে চাই যদি আপনার কাছ থেকে, কি বলবেন, কিভাবে দেখছেন? না, খুব ছোট করে বললে, একটা আলোচনাকে বাদ দিয়ে আমি অভ্যন্তরীণ আলোচনা যদি করি, এটা যথাযথ হবে না। কারণ এই যে ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের অন্য যে জায়গাগুলো আছে, সেইখানে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ এটা রক্ষা করতে হবে। ধরুন, আমি এজ এ বামপন্থী বা আমাদের দলের পজিশন থেকে বিবেচনা করলে আমি তো প্রথমেই বলবো যে আমেরিকা সাম্রাজ্যবাদ এই অঞ্চলে যে ডোমিনেশন তারা করতে চায়, ডোমিনেট করতে চায়, তার জন্য আঞ্চলিক উপ আঞ্চলিক জোট এটি একটা প্রধান দায়িত্ব হিসাবে পালন করতে হবে। তা সেইটা হয়তো বিএনপি সেই জায়গায় যাবে না। বিএনপি তারপরেও তাকে সবার সাথে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ যদি রক্ষা করে চলতে না পারে, তাহলে যে কোনো সময় যে কোনো অঘটন তারা ঘটাতে পারে। কারণ এইবারের যে পরিবেশ আমরা দেখলাম, এই অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক তথ্যপত্র আমাদের কাছে এখন আসছে যে তারা আগে পরে যেভাবে তারা ডমিনেট করছে, এবং আমাদের দেশের অভ্যন্তরে এমন এমন শক্তির খবর পাচ্ছি তারা দেশের স্বার্থের বাইরে ওই স্বার্থ রক্ষা করায় তারা ব্যস্ত। সেইটা একটা রক্ষা করতে হবে। কিন্তু এই জায়গাটিতেও আমাদের রক্ষা কবচ হতে পারে যে দেশের অভ্যন্তরে ন্যূনতম সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সেটি একটি চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে যেটা ধরেন এই যে মব এবং সন্ত্রাসের রাজত্ব যেটা ছিল, এখনও সেটা কিন্তু আমরা সমাধান করতে পারিনি, যে মানুষের ন্যূনতম নিরাপত্তার জায়গাটা করার জায়গা করতে হবে। আর একটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিকই, ওই জন্য চোরতন্ত্রের কথা বললেন, পরিবেশ পরিস্থিতিতে এগুলো আছেই, কিন্তু তারপরেও এইখানে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি ন্যূনতম এইটার সমাধান করতে হবে। আর সরকার ধরুন আগের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে জায়গাগুলো ছিল সেইটা অব্যাহত রাখার পাশাপাশি নতুন যে ধরনের কাজগুলো করছে দরিদ্র জনগোষ্ঠীর জন্যে,
সেই জায়গাটিতে তারা দুর্নীতিমুক্তভাবে যদি করতে পারে, আর অন্তত পক্ষে, আমি অন্তত পক্ষে শব্দটা খুব বুঝেই ব্যবহার করছি, ধরুন অন্তর্বর্তীকালীন সময়ে কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে, সুতরাং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার চ্যালেঞ্জের সাথে সাথে বন্ধ কলকারখানা চালু সহ আর যাতে কলকারখানা বন্ধ না হয় তার জন্য একটা বিশেষ ভূমিকা তারা রক্ষার জায়গায় যেতে হবে। তাহলে মানুষ অন্তত পক্ষে চোখের সামনে বুঝতে পারবে যে আমার নিরাপত্তার নিশ্চিত করার কাজটা হচ্ছে, একই সাথে আমি চোখের সামনে আমার গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং আমি কাজের অধিকারের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। তার ন্যূনতম এই রকমের জায়গাগুলোর দিকে আমি এটা বলি যে সরকার যেমন ভূমিকা পালন করবে, একই সাথে সরকার আর দল এক না করে, যে ধরেন বিরোধী দলে থাকা অবস্থায় নির্যাতনের সময়ও বিএনপি যে ধরনের এই ধরনের জনগণের পক্ষের কাজগুলো করেছে, তো এখন সেই দলটি করবে না কেন? সেম টু, যে যখন কথা আমাদের ক্ষমতায় আসে সে দল এবং সরকারকে একাকার করে ফেলে, তাহলে তো জিনিসগুলো আপনি করতে পারবেন না। ধরুন উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ দিই, কারণ বিদ্যুতের মূল্য এটা বাড়লে জনগণের ক্ষতি হবে, ডিজেলের দাম বাড়লে ক্ষতি হবে। এখন সরকার করেছে বলেই ওই দলকেই এর পক্ষেই গুণগানকে আগাইতে হবে, আমি এটাই বাংলাদেশে হয়। কিন্তু এইটা যদি করবেন তাহলে তো আপনি জনগণের থেকে আইসোলেটেড হয়ে অন্য জায়গায় চলে যাবেন। সেই জায়গাটা করতে হবে। ছোট্ট করে উত্তরটা দিব জনাব রুহুল হোসেন প্রিন্স। আজ আমরা দেখলাম যে সংসদে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে সরকার এবং বিরোধী দলের মাঝে তীব্র বাদানুবাদ হলো। এটি কি আসলে রাজনৈতিক দলগুলোর মাঝে কৃতিত্বের লড়াই, না নেপথ্য অন্য কিছু রয়েছে? এটা মানে আমি দেখি যে অপ্রয়োজনীয়, এবং এটা হচ্ছে ওই যে কে কার থেকে বড় এই কাজটাই দেখাতে চায়। কিন্তু এটা আমি ভুল আলোচনা এই ক্ষেত্রে বলি, আমি জানি না আমার ধারণা দুইজনও বেশি দ্বিমত করবেন না। গণ অভ্যুত্থান তো হুট করে একদিনে সংগঠিত হয় না, 36 দিন। এটা কোথায় পেয়েছে রে ভাই? গণ অভ্যুত্থানের একটা ধারাবাহিকতা থাকে, এইটা বুঝতে হবে। খালি একটু ইতিহাস নিয়ে যারা ঘাটেন তাদের জন্য একটা কথা বলি, এখানে দুদু ভাই আছেন আমাদের সিনিয়র। এরশাদ বিরোধী আন্দোলনে 87-এ যে পরিমাণ গ্রামে গঞ্জে একটা গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা তো তারপরে তো গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারিনি। তারপরে এসে 90-তে গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে তখন কিন্তু অত মানুষের এই ধরনের তাড়িত জায়গাটা ছিল না। তাহলে আমরা যদি খালি ওই 90 ডেটটাকে বলি, 4 ডিসেম্বর বলি, নট দ্যাট, দীর্ঘ 9 বছর। এইবারে যে দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি এই গণ অভ্যুত্থান, এইটা থেকে অন্যদিকে নেওয়ার জন্যই তারা এই কথাগুলো বলে। এই কথাকে পাত্তা দিয়ে আমরা প্রায় দেখি 71-24-কে মুখোমুখি দাঁড় করানো হয়। এর বেনিফিশিয়ারি আসলে কারা? সেই সঙ্গে মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় কোনো আদর্শিক বিভাজন তৈরি করছে কিনা? প্রথম কথা বলি যে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মানে লড়াই যেভাবে ব্যাখ্যা করেন এখানে, ওইটা ওই লক্ষণীয় বিষয়। সে সময় একটি রাজনৈতিক শক্তি, যেটা ধর্মীয় শক্তি বলা যাবে, জামাত ইসলাম, পাকিস্তানের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। সেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, তারা পরাজিত হয়েছে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি এই শক্তিটা জামাত ইসলাম যখন পাকিস্তান 47-এ হয়, তখনও তারা ব্রিটিশদের পক্ষ অবলম্বন করছিল। পাকিস্তান আন্দোলনের পক্ষে কিন্তু জামাত ছিল না। তো এই শক্তিটা স্বাভাবিক কারণে 71 পরাজিত হওয়ার পরে ঠাড়ে ছুঁড়েছিল। তারা রাজনীতিতে পুনর্বাসন হওয়ার চেষ্টা করেছে। মানে আগের ভূমিকা যাই থাক না কেন, তারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক। আগে কিন্তু তারা বলতো ইসলাম প্রতিষ্ঠার জন্য বিপ্লব করতে হবে, এখন বিপ্লবের কথা আর বলে না। তো এই যে ঘটনাটা মানে 71 আর এই 24, ওখানে মাঝে কথা উঠছিল যে দ্বিতীয় স্বাধীনতা, 24টা দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা একটাই, সেটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। এটা গণঅভ্যুত্থান এবং এটা ইতিহাসে মহান একটি ঘটনা। যেমন 90-এর একটা গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আর এই গণঅভ্যুত্থানের ভিতরে হয়তো কিছু দৃশ্যত কিছু মানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু গণঅভ্যুত্থান এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। কিছু কিছু কথা ও ঠিক ওই কালচার বা ওই রাজনীতি, ধর্মান্ধ রাজনীতি যারা করছে, যারা 71-কে স্বীকার করতে পারেনি আমার বিবেচনায়, তারা হচ্ছে এটাকে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, এইসব মানে আসলে রাজনীতিটা পরিষ্কার থাকতে হবে। সে স্বাধীনতার পক্ষে কাজ করছে, গণতন্ত্রের পক্ষে কাজ করছে না ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে। এটা যদি পরিষ্কার থাকে তাহলে পরে ওই সেকেন্ড মানে দ্বিতীয় স্বাধীনতা, অমক তমক এই কথাগুলো আসবে না।
তাদের রাজনীতিটা পরিষ্কার না এই কারণে বলছি, তারা একটা ধর্মান্ধ গোষ্ঠী হিসাবে সবসময় দায়িত্ব পালন করছে, রাজনীতির স্বচ্ছতা নাই। এই রাজনীতির স্বচ্ছতা না থাকার কারণে তারা এই জায়গাটায় সিদ্ধান্ত নিতে ভুল করে, এখনো তারা করছে। সেই জন্য আমি মনে করি তাদের যে সুযোগগুলো সামনে এসছে সেখানে তাদের তো উচিত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। মানে অবস্থান পরিষ্কারের কথা আপনি বলছেন। পরিষ্কার না, পরিশুদ্ধ করা। কারণ 71-এ তো তাদের গায়ে কালো দাগ লেগে আছে, ওগুলোর জন্য জাতির কাছে ভুল হতেই পারে। আমাদের স্কুলে যখন ভুল হলে মাস্টারের কাছে আমরা ক্ষমা চেতাম না, আবার আমাদের শাস্তি দিত, তারপর আমরা ক্ষমা চেতাম, তারপর মাফ করেও দিত। তো ওদের ওই ক্ষমা চাওয়ার বিষয়টি এখন স্পষ্ট না। ওইটা স্পষ্ট হলে পরে ওরা স্বাচ্ছন্দ্য জনগণের মধ্যে মিশে যেতে পারবে। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিশে গেলে ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স।